ইরানের হামলা আতঙ্কে খাবারের ট্রাকে লুকিয়েছিলেন ট্রাম্প, ফাঁস করল আমেরিকার গণমাধ্যম। কোথায় কি হয়েছিল সেদিন? লন্ডনে আমিরাতের প্রধানমন্ত্রীকে হেনস্থা, ভিডিও ভাইরাল। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড, কি বলল আদালত? মুসলিম গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে জোট গড়তে সব মুসলিম দেশকে অনুরোধ পাকিস্তানের। ইসরায়েলের সাথে কি কোণঠাসা হবে ভারতও? স্বর্ণের খোঁজে আফগানিস্তানের পাহাড়ে পাহাড়ে ছুটছে হাজারো মানুষ, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা, লাভের গুড় কেন ধনীদের পেটে? সামরিক আর অর্থনৈতিক ক্ষমতার দাপটে বিশ্বজুড়ে ছড়ি ঘোরাতে অস্থির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যু আতঙ্কে পালাতে বাধ্য হয়েছেন, তাও আবার বিদেশের মাটিতে। ইরানের হামলার ভয়ে বিমান ছেড়ে আশ্রয় নিয়েছেন খাবারের ট্রাকে। অনেকের কাছে আকাঙ্ক্ষিত এই কাণ্ড এবার করে দেখালো ইরান, যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ফাঁস করেছে খোদ আমেরিকার সংবাদ মাধ্যম। তোলপাড় ফেলা ঘটনায় পরিচয় আর অবস্থান গোপন করে আমেরিকায় ফিরে যেন খাঁচা ছেড়ে উড়াল দেয়া প্রাণ হাতে পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কোথায় হয়েছে এমন কাণ্ড? ঘটনাবহুল ওই দিনে ইরান আতঙ্কে কতটা নাজেহাল হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প? নাইম আহমেদের টেস্ট রিপোর্টে বিস্তারিত। ইরানের ভয়ঙ্কর সামরিক সক্ষমতা আর চৌকস গোয়েন্দা তৎপরতার ঝলক দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারো কারো কাছে এটি অতিকথন মনে হলেও সম্প্রতি এমন নজির দেখালো তেহরান। দাম্ভিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ভয়ে তুরস্ক থেকে লুকিয়ে আমেরিকায় ফিরে যাওয়ার ঘটনা প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও বিশ্বের অন্যতম সুরক্ষিত প্রেসিডেন্ট ট্রাম্পের যাতায়াতের জন্য আছে বিশেষভাবে তৈরি সুরক্ষিত বিমানবহর এয়ারফোর্স ওয়ান, যার সাথে থাকে কঠোর নিরাপত্তা বলয়, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য হামলা মোকাবেলার বিশেষায়িত নানা ব্যবস্থা। ইরানের হুমকির সামনে সেই বিশেষ নিরাপত্তা যেন আর ভরসা রাখতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। যেই ইরানকে উঠতে বসতে যুদ্ধের ময়দানে তুলোধুনো করার মিথ্যাচার করে বেড়াচ্ছেন, সেই ট্রাম্পই এখন ইরানের ভয়ে পরিচয় গোপন করছেন বিদেশ যাত্রায়। নির্ধারিত বিমান ছেড়ে উঠছেন ভিন্ন বিমানে। ইরানের হুঙ্কার ঠিক কতটা কাঁপন ধরিয়েছে মার্কিন প্রশাসনে। চটকদার গাল গল্প আর যেন ধূপে টিকছে না। যুদ্ধ আর বুদ্ধি সব জায়গায় ইরানের কাছে ধরাশয়ী মার্কিন প্রেসিডেন্ট, যা কোনো রাগঢাক না রেখে নিয়মিত ফাঁস করে দিচ্ছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম। একে একে প্রকাশ্যে আসছে আমেরিকার হেরে যাওয়ার গল্প। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে কিভাবে তুরস্কে ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ শেষে ভয়ে নিজের সুনামধন্য এয়ারফোর্স ওয়ান ছেড়ে গোপনে খাবার সরবরাহের ট্রাকে করে পালিয়ে অন্য ছোট বিমানে করে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারার অ্যাসেনবোগা বিমানবন্দরে নাটকীয়ভাবে বদলে দেয়া হয় ট্রাম্পের ফেরার পরিকল্পনা। প্রথমে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু কিছুক্ষণ পরই শুরু হয় গোপন তৎপরতা। এয়ারফোর্স ওয়ানের পাশে থাকা একটি ক্যাটারিং বা খাবার বহনকারী কন্টেনার ট্রাকে করে গোপনে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর সেই ট্রাক সরাসরি যায় অপেক্ষায় থাকা ছোট সামরিক বিমান C-32 এর কাছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের একটি অংশ এবং সংবাদ মাধ্যমকেও এমন ধারণা দেওয়া হয়েছিল যে ট্রাম্প তখনও এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন, কিন্তু বাস্তবে খাবার বহনকারী ট্রাকের আড়ালেই বদলে যায় প্রেসিডেন্টের বিমান। আর এই গোপনীয়তার পেছনে ছিল ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হুমকির বিষয়টি সামনে আসার পরই ট্রাম্পের বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। মূলত ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির বাবা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধের হুমকি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এখানেই সামনে চলে আসলো কাতারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ান বিমানটিকে ঘিরে নিরাপত্তা আর সুরক্ষার বড় প্রশ্ন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো নতুন বিমানটিতে একই ধরনের সামরিক নিরাপত্তা ব্যবস্থা নেই। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন রয়েছে। আর এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার উদ্বেগ যে কতটা গভীরে। ফলে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা একজন মার্কিন প্রেসিডেন্টের বিমানযাত্রার রুট পর্যন্ত বদলে দিতে হচ্ছে। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর একটি। সেই দেশের প্রেসিডেন্টকেই যদি একটি খাবারের ট্রাকের আড়ালে বিমান বদল করে নিরাপদে সরিয়ে নিতে হয়, তাহলে প্রশ্ন উঠবেই, ইরানের সামরিক সক্ষমতা ও সম্ভাব্য হামলার আশঙ্কাকে ওয়াশিংটন ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে। ইরানের সম্ভাব্য পাল্টা আঘাতের আশঙ্কা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা পরিকল্পনাতেও বড় প্রভাব ফেলেছে, তা এখন দিবালোকের মতো স্পষ্ট।
এবার ফিলিস্তিনি মুসলিম গণহত্যাকারী ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে পাকিস্তান। ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দেশটি গোটা বিশ্বের সব মুসলিম দেশের জন্য হুমকি বলে সতর্ক করে দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তাই সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সাম্প্রতিক মক্কা চুক্তির পরই এই হুঁশিয়ারি দিলেন তিনি। আমেরিকার পাশাপাশি ইসরায়েল আর ভারতও কি কোণঠাসা হচ্ছে এই অঞ্চলে? কোন অপরাধে হুমকির মুখে ভারতও? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঐতিহাসিক মক্কা চুক্তির পর বিশ্বের সকল মুসলিম দেশকে এক সামরিক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি তিনি সাফ জানিয়েছেন, মুসলিম বিশ্বের নিরাপত্তার জন্য ইসরায়েল অন্যতম প্রধান হুমকি। ইরানের পর এই প্রথম পরমাণু ক্ষমতাধর কোনো সামরিক পরাশক্তি তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থানের ডাক দিল। পাক প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কার কেবল ইসরায়েল নয়, চিরশত্রু ভারতের বিরুদ্ধেও। এখন প্রশ্ন হলো, আঞ্চলিক সংঘাতে সৌদির উপর ইরানি হামলা ঠেকাতে কি মাঠে নামবে পাকিস্তান ও তুরস্ক? মক্কা চুক্তি সত্যিকার অর্থে বাস্তবায়িত হলে চরমভাবে কোণঠাসা হবে ইসরায়েল, আর সেই ধাক্কায় মধ্যপ্রাচ্যে নড়বড়ে হয়ে পড়বে আমেরিকার প্রভাব। প্রাথমিকভাবে মক্কা চুক্তি মূলত একটি সামরিক সমঝোতা, তবে একে সরাসরি আক্রমণাত্মক জোট বলতে নারাজ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। ত্রিদেশীয় চুক্তিটি সইয়ের পরপরই বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে বহুমুখী হিসাব নিকাশ। ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত মুসলিম বিশ্বকে দীর্ঘমেয়াদী ঐক্যের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন খাজা আসিফ। শীর্ষ কূটনীতিকেরা এই সমঝোতাকে কেবলই আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তুলে ধরলেও ক্ষমতার কৌশলে এটি বড়সড় বার্তা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিন ভূখণ্ড দখলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে সংকট ঘনীভূত হয়েছিল, সাম্প্রতিক ইরান, আমেরিকা ও ইসরায়েলের মুখোমুখি অবস্থান তা আরও উস্কে দিয়েছে। সৌদি, পাকিস্তান ও তুরস্কের নতুন জোট আঞ্চলিক ভূরাজনীতিকে দাঁড় করাচ্ছে এক নতুন পরীক্ষার মুখে। একদিকে ভারত, ইসরায়েল, মার্কিন অক্ষ, অন্যদিকে পাকিস্তান, সৌদি, তুরস্ক প্রতিরক্ষা সমীকরণ। এমন টানাপোড়েনে ওলটপালট হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার পুরনো ভারসাম্য। দীর্ঘদিন আমেরিকার নিরাপত্তা বলয়ে থাকা সৌদি আরব একদিকে যেমন পাকিস্তানের পারমাণবিক ও সামরিক শক্তি এবং তুরস্কের ড্রোন প্রযুক্তিকে পাশে টানছে, অন্যদিকে কমাচ্ছে মার্কিন নির্ভরতা। তবে মধ্যপ্রাচ্যে পশ্চিমা পরাশক্তির পূর্ণ পতন ঘটলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, তাতে মার্কিন সমর্থিত রিয়াদের অভ্যন্তরীণ শাসন কাঠামো ঝুঁকিতে পড়তে পারে। ফলে নতুন এই মেরুকরণে মধ্যপ্রাচ্য কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে রিয়াদ ও ওয়াশিংটনের আগামীর কূটনৈতিক রসায়নের উপর। আন্তর্জাতিক আইন মেনে তৈরি হওয়া মক্কা চুক্তির মূল কথা, জোটভুক্ত যে কোনো একটি দেশের উপর হামলা হলে তা পুরো জোটের উপর আক্রমণ বলে গণ্য করা হবে। এটি প্রকাশ্যে আক্রমণাত্মক কোনো পদক্ষেপ না হলেও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা ও সামরিক ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ধাক্কা হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের। লন্ডনের রাস্তায় হেনস্থার শিকার হচ্ছেন, গালাগাল শুনেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সাহস করে এমন বিতর্কিত কাণ্ড ঘটান সুদানের এক নাগরিক। এরই মধ্যে ভাইরাল হয়েছে তাদের তুমুল বাকবিতণ্ডার ভিডিও। ক্ষুব্ধ ব্যক্তির অভিযোগ, সুদানের গৃহযুদ্ধে ইন্ধন দিয়েছে আবুধাবি। এতে নতুন করে আলোচনায় সুদানের গৃহযুদ্ধ পরিস্থিতি, সুদানে আমিরাতের ভূমিকা নিয়ে কেন এত বিতর্ক। হেজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। লন্ডন সফরে গিয়ে অপমানজনক পরিস্থিতিতে পড়েছেন দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সুদানে চলমান ভ্রাতৃঘাতী গৃহযুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের বিতর্কিত ভূমিকা নিয়ে এক সুদানি নাগরিক প্রকাশ্যে তাকে অপমান ও গালাগালি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাকতুম ও তার সফরসঙ্গীরা লন্ডনের অভিজাত নাইটস ব্রিজ এলাকার রাস্তায় হাঁটার সময় তাদের উদ্দেশ্যে ওই ব্যক্তি চিৎকার করতে থাকেন। প্রতিবাদকারী ওই ব্যক্তির অভিযোগ, আমিরাত সুদানে গৃহযুদ্ধ ও গণহত্যায় জড়িত, তাদের এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। এক পর্যায়ে মাকতুমের সফরসঙ্গী এক ব্যক্তি ওই সুদানি নাগরিকের দিকে তেড়ে যান এবং অশালীন ও বর্ণবাদী ভাষায় গালিগালাজ করেন। ভিডিওতে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর বাকবিতণ্ডার দৃশ্য দেখা যায়। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সুদান যুদ্ধে আমিরাতের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা সমালোচনা উস্কে দিয়েছে এটি।
এই ঘটনার জেরে লন্ডনে আমিরাতের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি কেন তাও আলোচনায় এসেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত সপ্তাহে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান লন্ডনে মাকতুমের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতার বৈঠককে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও অভিন্ন মূল্যবোধের প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়। এর পরপরই লন্ডনের রাস্তায় সুদানি নাগরিকের তোপের মুখে পড়ার ঘটনাটি কূটনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে যুদ্ধ চলছে। এই সংঘাতে বিপুল প্রাণহানি ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দেশটি ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। RSF এর বিরুদ্ধে দারফুরে ব্যাপক হত্যাকাণ্ড সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে আমিরাতের বিরুদ্ধে RSF-কে অর্থ, অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়ার অভিযোগ করে আসছে সুদান। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও 2026 সালের এক প্রতিবেদনে RSF-এর পক্ষে কর্মী, অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহে আমিরাতের ভূমিকা তদন্তের আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক এক নথিতেও বলা হয়েছে, বিভিন্ন গবেষণায় আমিরাতের RSF-কে সরাসরি সামরিক সরঞ্জাম সহায়তা দেওয়ার কথা উঠে এসেছে। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে আসছে আবুধাবি। আমিরাতের দাবি, তারা কোনো পক্ষকে সামরিক সহায়তা না দিয়ে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং রাজনৈতিক সমাধানের পক্ষে কাজ করছে। এই বিতর্ক আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়ায়। 2025 সালে সুদান আমিরাতের বিরুদ্ধে গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। পরে আমিরাতের এখতিয়ার সংক্রান্ত আপত্তির ভিত্তিতে আদালত মামলাটি চালিয়ে যাওয়ার এখতিয়ার নেই বলে তা খারিজ করে দেয়। এদিকে এরই মাঝে জাতিসংঘের সাম্প্রতিক অনুসন্ধানে RSF-এর জন্য অস্ত্র, ড্রোন ও ভাড়াটে যোদ্ধা পরিবহনের বিভিন্ন নেটওয়ার্কের তথ্য উঠে এসেছে। এসবের সাথে আমিরাতের সংযোগের অভিযোগ আছে। ফলে লন্ডনের রাস্তায় আমিরাতের শাসকদের বিরুদ্ধে একজন সুদানি নাগরিকের প্রতিবাদ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুদান যুদ্ধ নিয়ে আমিরাতের বিতর্কিত ভূমিকা ঘিরে বৈশ্বিক ক্ষোভেরই বহিঃপ্রকাশ। এবার জেন জিদের সহিংস বিক্ষোভে রণক্ষেত্র ভারতের ঝাড়খণ্ড। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আর পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের দাবিতে গেল 16 দিনের শান্তিপূর্ণ বিক্ষোভ আর অনশন সোমবার তার রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। দফায় দফায় পুলিশ, শিক্ষার্থী জনতার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঝাড়খণ্ডের রাঞ্চি শহর। এবার কোন পথে মোড় নেবে ঝাড়খণ্ডের জেনজিদের বিক্ষোভ? নাঈম আহমেদের ডেস্ক রিপোর্ট। আবারও ক্ষোভে বিক্ষোভে উত্তাল ভারতের তরুণ প্রজন্ম জেনজি। কাঁটাতার ও ব্যারিকেড ভেঙে সোমবার দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। গেল 16 দিনের শান্তিপূর্ণ বিক্ষোভ রূপ নেয় তীব্র সহিংসতায়। রণক্ষেত্রে পরিণত হয় ভারতের ঝাড়খণ্ডের রাঞ্চি শহর। নতুন করে ভারতের জেনজিদের এই বিক্ষোভের শুরু গেল 25 জুলাই। পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস আর পুরো পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের দাবিতে গেল 16 দিন ধরে শান্তিপূর্ণ বিক্ষোভ আর অনশন করছে ঝাড়খণ্ডের চাকুরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা। তবে সোমবার হঠাৎ করেই তার রূপ নেয় সহিংসতায়। এদিন নিয়োগ পরীক্ষায় সংস্কার ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তের দাবিতে কয়েক হাজার শিক্ষার্থী ও চাকুরি প্রার্থীরা ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে করে বিভিন্ন জেলা থেকে ঝাড়খণ্ডের রাজধানী রাঞ্চিতে জড়ো হন। স্লোগানে স্লোগানে ফেটে পড়ে তারা। সরকারের কাছে দাবি পেশ করতে বিধানসভা অভিমুখে যাত্রা শুরু করে বিক্ষোভ মিছিলটি। তবে মাঝপথেই আন্দোলনকারীদের উপর হামলে পড়ে রাজ্য পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে জেনজিরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশি বাধা পেয়ে আরও ক্ষুব্ধ হয়ে পড়ে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে প্রশাসন। আন্দোলনকারীদের মধ্যে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতোও ছিলেন। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মেনে রাজ্য সরকার স্বৈরাচারী আচরণ করছে। এই হলো সেই হাজারো তরুণ তরুণীর কণ্ঠস্বর যারা পাঠ্য বইয়ের মাধ্যমে নিজেদের স্বপ্ন খুঁজে বেড়ায়। এই হলো তাদেরই কণ্ঠস্বর যাদের ভবিষ্যৎ এই পরীক্ষার উপর নির্ভরশীল। এই সরকার যদি ছাত্রছাত্রীদের কণ্ঠে বিশ্বাস না করে, তবে বিশ্বমঞ্চে তারা স্বৈরাচারী, একনায়কতান্ত্রিক এবং গণতন্ত্রের ধ্বংসকারী হিসাবে স্মরণীয় হয়ে থাকবে।
लोकतंत्र की हत्या करने वाले बैरिकेडिंग के पास छात्र जो आंदोलन পুলিশের ব্যারিকেডের কাছে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর বর্বর লাঠিচার্জ করা হয়েছে। লাঠি শুধু কোমরের নিচে ব্যবহার করা উচিত, কিন্তু তারা আমাদের মাথায়, হাতে, মুখে এবং শরীরের অন্য সব জায়গায় আঘাত করেছে। लाठीचार्ज का नियम क्या होता है? कमर से नीचे लाठी। শিক্ষার্থীরা অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর সাহায্য চেয়েছে। তবে রাজ্য সরকারের দাবি শিক্ষার্থীদের অন্তত 98% দাবি মেনে নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি সরকার 13টি পরীক্ষা বাতিলের দাবির মধ্যে মাত্র 3টি বাতিল করতে রাজি হয়েছে। তবে জেনজি বিক্ষোভকারীরা 3টি শর্ত পূরণের দাবিতে অনড়। তারা বলছে রাজ্য সরকারকে অবশ্যই নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্তভার সিবিআই এর কাছে হস্তান্তর করতে হবে, সেই সাথে বাতিল করতে হবে সব পরীক্ষা, সংস্কার করতে হবে নিয়োগ পরীক্ষা পদ্ধতিও। এ নিয়ে বিক্ষোভকারীদের সাথে রাজ্য সরকারের 5 বার আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি। শেষ রবিবার 6ষ্ঠ দফার আলোচনাতেও কোনো সমাধান না হওয়ায় রাস্তায় নেমে পড়ে ক্ষুব্ধ তরুণরা। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় মোদির শাসনে চুপ থাকলেও জেনজিদের তীব্র আন্দোলনের মুখেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর থেকে নিজেদের অধিকার ও অন্যায়ের বিরুদ্ধে আরও সোচ্চার হয়েছে ভারতের তরুণ প্রজন্ম। যেখানেই অন্যায়, অবিচার আর দুর্নীতি, সেখানেই বিশ্বের অন্য দেশগুলোর মতো শাসক গোষ্ঠীকে চ্যালেঞ্জ ছুড়ছে ভারতের জেনজিরা। ফলে ভারতের রাজনীতিতে স্বৈরাচারী মনোভাব নিয়ে কোনো সরকার টিকে থাকতে পারবে না মত বিশ্লেষকদের।